হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। প্রস্তুতি জোর কদমে চলছে। আজ 12 আগস্ট, যেহেতু বিশ্ব হস্তি দিবস, তাই হাতি সম্পর্কে কিছু ফ্যাক্ট যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে সেকেন্ড পার্টে ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট বা ট্রেনের সঙ্গে এলিফ্যান্টের যে সংঘর্ষ হচ্ছে, দিয়ে এলিফ্যান্ট মারা যাচ্ছে, সেসব নিয়ে কী কী পদক্ষেপ সরকার নিচ্ছে, কী কী নেওয়া উচিত, সে সম্পর্কে একটু আলোচনা করব। যেটা তোমাদের মিসলেনিয়াস মেন্স বলো, ডব্লিউবিসিএস মেন্স বলো, যে কোনো পরীক্ষার মেন্স পরীক্ষায় রিপোর্ট রাইটিং হিসাবে আসতেই পারে। ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট বা ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, এটা একটা বার্নিং টপিক বলা যেতে পারে। তাই প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। চলো শুরু করা যাক। আজকে আগস্ট 12, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। আর একটা ডে আছে আজকে, ওয়ার্ল্ড ইউথ ডে, সেটা এখানে আর আলোচনা করছে না। হ্যাঁ, তো ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে এটা কবে থেকে পালন করা হয়? 2012 সাল থেকে এটা পালন করা হয়। কে উদ্যোগ নিয়েছে? প্যাট্রিকা সিন্স বলে একজন পরিবেশ কর্মী আছেন, তিনি নিয়েছিলেন, পশুপ্রেমী প্যাট্রিকা সিন্স, এবং এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশন সেন্টার অফ থাইল্যান্ড, এবং তারপরে আরো অন্যান্য সংস্থা, পৃথিবীব্যাপী পশুপ্রেমী অনেক সংস্থা আছে। তো অন্যান্য সংস্থা সেটাকে আরো বেশি সেটাকে প্রসার করে। ঠিক আছে, তো প্রথম কে নিয়েছিলেন? প্যাট্রিকা সিন্স এবং এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশন সেন্টার অফ থাইল্যান্ড। এবারে থিম কি? ম্যাট্রিআর্কস অ্যান্ড মেমোরিজ। ম্যাট্রিআর্কস অ্যান্ড মেমোরিজ, এটার মানে কি বলছে? কেন এটা থিম নেওয়া হলো? কারণ ম্যাট্রিয়ার্কস মানে একটা, যে হাতি দেখবে যখন হাতির হানা হয়, তখন যদি টিভিতে বা খবরের কাগজে দেখে থাকো, দেখবে যে দল বেঁধে তারা যাচ্ছে। সেই যে দল বেঁধে যাচ্ছে, তো তাদের যে দলের তো একজন নেতা থাকবে, সেই নেতাটা হয় সব থেকে যে ওল্ডেস্ট এবং লার্জেস্ট মহিলা, ফিমেল এলিফ্যান্টটা নেতা হয়। ঠিক আছে, ওল্ডেস্ট এবং লার্জেস্ট কেন তাকে করা হয়? এটা তার জন্য বলছে যে ম্যাট্রিয়ার্কস, মানে লিডারটা ওল্ডেস্ট এবং লার্জেস্ট ফিমেল হবে, এটা তার জন্য এই ম্যাট্রিয়ার্কস এটা নেওয়া হয়েছে। আর মেমোরিজটা কেন নেওয়া হয়েছে? মেমোরিজটা হচ্ছে হাতির যে ব্রেন, সে ব্রেনটা হচ্ছে বিগেস্ট ব্রেন অফ এনি ল্যান্ড অ্যানিম্যাল। তাদের স্মৃতিশক্তি প্রখর। হ্যাঁ, বিগেস্ট ব্রেন অফ এনি ল্যান্ড অ্যানিম্যাল। এবার যদি এই বিগেস্ট ব্রেন অফ এনি ল্যান্ড অ্যানিম্যাল এর সঙ্গে সঙ্গে যদি আবার ওল্ডেস্ট, মানে একজন বৃদ্ধ, এবং লার্জেস্ট ফিমেল হয়, মানে ওল্ডেস্ট হলে, যেটা বৃদ্ধ হলে কি হয়, তার তো বেশি অভিজ্ঞতা থাকে, সে বেশি জায়গায় গিয়েছে, বেশি জায়গায় ঘুরেছে, তাই না? সেই হিসাবে যে তার অভিজ্ঞতা দিয়ে, তার স্মৃতিশক্তি দিয়ে, এই বিগেস্ট ব্রেনকে দিয়ে সে অন্যান্য যে সদস্য আছে দলের, তাদেরকে নিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এইটা বোঝাতেই ম্যাট্রিয়ার্কস অ্যান্ড মেমোরিজ এটা বোঝানো হয়েছে। আর ম্যাট্রিয়ার্কস এটা ফিমেল যেহেতু বলা হয়েছে, সেটা একটা নারী শক্তির একটা বন্দনা বলতে পারো, নারী শক্তিকে আরো এম্পাওয়ার করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো যেটা আসলাম, যে যেমন এখানে থাইল্যান্ড বললাম, থাইল্যান্ডে জানো ইন্টারেস্টিং ফ্যাক্ট, থাইল্যান্ডে একটা ন্যাশনাল হলিডে পালন করা হয়, একটা ন্যাশনাল হলিডে আছে শুধুমাত্র হাতিদের জন্য। ইভেন সেই হাতিরা কিং এর কাছ থেকে যে রয়্যাল পুরস্কার, রয়্যাল টাইটেল পেতে পারে। হ্যাঁ, ক্যান রিসিভ এ রয়্যাল টাইটেল, কিং এর কাছ থেকে পেতে পারে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মাকে জিম্বাবুয়ে 2টো হাতির বাচ্চা শাবক উপহার দিয়েছিল। রাষ্ট্রপতি গেলে কিছু না কিছু উপহার দেয়, তো জিম্বাবুয়ে 2টো হাতির বাচ্চা উপহার দিয়েছিল। এগুলো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবার আইউসিএনে
কোথায় আছে এটা দেখিনি। আইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এটা জানি। তারা বিভিন্ন লিস্ট করেছে, ভালনারেবল, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, তাই না, আমরা সকলেই জানি। তো এখানে এন্ডেঞ্জার্ডে আছে, মানে এন্ডেঞ্জার্ডে আছে ইন্ডিয়ান এলিফ্যান্ট আর আফ্রিকান সাভানা এলিফ্যান্ট। ইন্ডিয়ান এলিফ্যান্ট যেটা এশিয়ান এলিফ্যান্ট বলা হয় সেটা, আর আফ্রিকান সাভানা এলিফ্যান্ট। আর আইউসিএন ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ডে আছে আফ্রিকান ফরেস্ট অ্যানিমাল। আফ্রিকান ফরেস্ট অ্যানিমাল এটা আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট। এই ইন্ডিয়ান আর আফ্রিকানের এর মধ্যে পার্থক্য কি? আফ্রিকান ফরেস্ট অ্যানিমাল এলিফ্যান্ট যেটা, দাঁতগুলো অনেক বেশি লম্বা, আর ইন্ডিয়ানের এই যে দাঁতগুলো সেগুলো কম কম লম্বা, ছোট, ঠিক আছে। তারপরে ফ্যাক্ট আসি, ইন্ডিয়ার 60% অফ ওয়াইল্ড এলিফ্যান্ট পপুলেশন। ইন্ডিয়াতে 60% অফ ওয়াইল্ড এলিফ্যান্ট পপুলেশন আছে, ঠিক আছে, 60%। বুঝতে পারছো, গোটা পৃথিবীর ওয়াইল্ড এলিফ্যান্টের 60%, মানে ওয়াইল্ড এলিফ্যান্ট, ওয়াইল্ড এলিফ্যান্ট। আর 36 আমাদের এখানে 33টা এলিফ্যান্ট রিজার্ভ আছে, তাই তো, 33টা এলিফ্যান্ট রিজার্ভ আছে আমাদের গোটা ইন্ডিয়ায়। 33টা এলিফ্যান্ট রিজার্ভ আছে এলিফ্যান্টদেরকে সংরক্ষণ করার জন্য। ফার্স্ট সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ। সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ কোথায়? ঝাড়খণ্ডে। তামিলনাড়ু এবং আসামে সব থেকে হাইয়েস্ট নাম্বার অফ এলিফ্যান্ট রিজার্ভ আছে, কটা করে? 5টা করে। ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? ওয়েস্ট বেঙ্গলে কটা এলিফ্যান্ট রিজার্ভ আছে? 2টো। কি কি? একটা হচ্ছে ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ, আর একটা ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ। ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ 2000 সালে এটা নোটিফিকেশন জারি হয়। এটা এখনো পুরোপুরি ইমপ্লিমেন্টেশন হয়নি, হ্যাঁ, এখনো চলছে। ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভে কি কি আছে? পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর বাঁকুড়া। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর বাঁকুড়া। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর বাঁকুড়া। আর ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার। হাতিকে ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল হিসেবে ঘোষণা করা হয় কবে? 2010 সালে। 2010 সালে ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল হিসেবে ঘোষণা করা হয়। কটা হাতি আছে সেন্সাস হয় আমাদের ইন্ডিয়ায়? লাস্ট সেন্সাসটা হয়েছিল 2017 সালে। তখন যেটা ঘোষণা হয়েছিল 29,964টা হাতি আমাদের অ্যাপ্রক্স 29,964টা হাতি ছিল সেই মুহূর্তে। এখন হয়তো আরো কমবে বা বাড়তেও পারে যদি ঠিকঠাক ভাবে হয়, ঠিক আছে। কর্ণাটকে হাইয়েস্ট নাম্বার 6,395, কর্ণাটক, হ্যাঁ। তারপরে আসাম, কেরালা, তামিলনাড়ু। এটা অনেক সময় কোশ্চেনে আসে যে প্রেসিডেন্স অর্ডারে সাজাও, কোথায় সব থেকে বেশি আছে, কোথায় কম আছে। কর্ণাটকে হাইয়েস্ট 6,395, তারপরে আসাম, তারপরে কেরালা, তারপরে তামিলনাড়ু। ওয়েস্ট বেঙ্গলে কটা আছে সেই তখনকার হিসাব অনুযায়ী? 194টা। 194টা। কিন্তু 194টা তখন হয়েছিল, হ্যাঁ। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্যাটা কি বলতো, আমাদের ঝাড়খণ্ড লাগোয়া আছে, তারপরে ওদিকে নেপাল, ওদিকে ভুটান, সেই সব দিক থেকে অনেক সময় চলে আসে হাতিটা। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট গুলো একটু জেনে নিই। লংগেস্ট জেস্টেশনাল পিরিয়ড বা প্রেগন্যান্সি পিরিয়ড অফ অল ম্যামালস নোন। যতগুলো স্তন্যপায়ী প্রাণী আছে আমাদের জানা, তাদের মধ্যে যাদের প্রেগন্যান্সি পিরিয়ডটা আমরা জানি, হাতির প্রেগন্যান্সি পিরিয়ড হচ্ছে সব থেকে বেশি লম্বা, 22 মাস, ঠিক আছে। আমাদের মুর্শিদাবাদের আইভরি কার্ভিং শিল্প বিখ্যাত ছিল নবাবদের সময়, ঠিক আছে। মুর্শিদাবাদের আইভরি কার্ভিং শিল্প বিখ্যাত ছিল, জগৎ বিখ্যাত ছিল। তারপরে যখন এটা পশ্চিম রোধ করার জন্য এই শিল্পটাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এখন আমাদের মুর্শিদাবাদের শিল্প আছে কি? সোলা ইন্ডাস্ট্রি। এইটারই একটা মানে
বিকল্প ইন্ডাস্ট্রি হিসাবে সোলার ইন্ডাস্ট্রি বৃদ্ধি পেয়েছে। হাতি নিয়ে দুটো সিনেমা বিখ্যাত, একটা একটা ডকুমেন্টারি বলতে পারো, দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। এটা মধুমেলায় টাইগার রিজার্ভে শুটিং হয়েছিল, ঠিক আছে। বোমান ও বেল্লি নামক দুজন মানুষের এবং তাদের যে একটা হাতি, সেটাকে নিয়ে জীবনযাপন নিয়ে এই ডকুমেন্টারিটা হয়েছিল। রিদিকা গঞ্জালভেস এটা কি করেছিলেন, ডাইরেক্টর ছিলেন। এটা অস্কার 2022-এ বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড জিতেছে। আর পুরোনো আমরা ছোটবেলায় একটা সিনেমা দেখেছি, পুরোনো একটা সিনেমা, সেটা আমরা দূরদর্শনে বা এসে দেখেছি, হাতিমেরের সাথী। 1971 সালে হয়েছিল এটা, হাতিমেরের সাথী। এটাতে রাজেশ খান্না অভিনয় করেছিলেন। এইগুলো হলো ফ্যাক্ট। এবার আমরা ডেসক্রিপটিভ পার্টটাতে আসবো। আমরা ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট বা ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট ও 10 এলিফ্যান্ট পলিউশন নিয়ে, ঠিক আছে। হাতির যে কনফ্লিক্ট কিসের জন্য হয় সেটা নিয়ে আমাদের আগে একটু ভাবতে হবে। কিসের জন্য হয়? যে হাতি হচ্ছে একটা ট্রাভেলার, মানে ভবঘুরে, মানে নেচার, তাদের নেচারই ওরকম যে তারা ট্রাভেলার ইন নেচার, যে তারা একদিনে 20 কিলোমিটারের বেশি তারা হাঁটে। হ্যাঁ, 20 কিলোমিটার বেশি হাঁটে একদিনে। তাদের না হাঁটলে তাদের মানে মন শান্তি হয় না। তো এলিফ্যান্ট হচ্ছে ট্রাভেলার ইন নেচার। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ফরেস্ট এরিয়া তো দিনকে দিন কমছে, তার সঙ্গে সঙ্গে জনসংখ্যা বাড়ছে, আর ফরেস্টে মানুষের আনাগোনা বাড়ছে, এটা একটা কারণ। তার সঙ্গে সঙ্গে যে ট্রেন লাইনগুলো অনেক সময় ফরেস্টের মধ্যে দিয়ে নিয়ে যেতে, মানে দূরত্ব কমের জন্য নিয়ে যাওয়ার হয়েছে, কিছু তো করার নেই। তো সেই হিসাবে এই যে 10 এলিফ্যান্ট পলিউশন বা ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, এটা দিনকে দিন বেড়ে চলেছে। এই যে বললাম যে ট্রাভেলার ইন নেচার 20 কিলোমিটার বেশি হাঁটে, এবার তারা কিন্তু মানে র্যান্ডামলি হাঁটে না, তাদের নির্দিষ্ট একটা রুট আছে, সেই রুটে এই তারা সচরাচর হাঁটে। কিসের উপর ভিত্তি করে? ওই যে বললাম যে সব থেকে লার্জেস্ট ব্রেন, তাদের স্মৃতিশক্তি প্রখর, সেই স্মৃতিশক্তিকে ভর করেই তারা একটা নির্দিষ্ট রুটে নির্দিষ্ট পথে হাঁটে। তো সেটাকে বলা হয় এলিফ্যান্ট করিডর। তো সেই করিডর, সেটাকে আলাদাভাবে রাখার জন্য, নজরদারিতে রাখার জন্য, সাধারণ মানুষের যাতে হ্যাম্পার না হয় আর হাতিদেরও যেন সমস্যা না হয়, তার জন্য করিডর ঘোষণা করা হয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। ওয়েস্ট বেঙ্গল আর স্টেট গুলোর সঙ্গে করে কোলাবোরেশন করে করিডর ঘোষণা করা হয়েছে। আমাদের টোটাল 150টা এলিফ্যান্ট করিডর আছে ইন্ডিয়াতে, তার ভিতরে 26টাই আছে ওয়েস্ট বেঙ্গল। এটা 1/6 হচ্ছে 150-এর 1/6 করলে 26, 1/6 এর কথা আছে, আর 17% ইন পার্সেন্টেজ। হ্যাঁ, টোটাল 150টা করিডর আছে, তার ভিতরে ওয়েস্ট বেঙ্গলে আছে 26টা। কিসের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বেশি? আমাদের তো দুটো এলিফ্যান্ট রিজার্ভ আছে, তাই না, ময়ূর ঝর্ণা আর ইস্টার্ন ডুয়ার্স। কিসের জন্য বেশি এত এলিফ্যান্ট করিডর? কারণ আমাদের রাজ্যের সঙ্গে যে ঝাড়খণ্ডের বর্ডার আছে, তারপরে ওদিকে বর্ডার আছে ভুটান, তারপর নেপাল সীমান্ত, তাই না। তো এই সব এরিয়াতে আলাদা আলাদা সব রুট আছে এদের, তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে 26টা করিডর। এতগুলো করিডর আছে, তার জন্য ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টটা বেশি হয়। 100টা পার্সন পার অ্যাভারেজ পার ইয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলে মারা যায় এই ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্টের জন্য, ঠিক আছে। এটাও হাইয়েস্ট ইন ইন্ডিয়া। সব থেকে বেশি করিডর আছে, সব থেকে বেশি মৃত্যু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় হাতির হানায়। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রজেক্ট এলিফ্যান্ট লঞ্চ করা হয়েছিল মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের তরফ থেকে 1992 সালে। এটা একটা সেন্ট্রালি স্পন্সর স্কিম, মানে পুরো টাকাটাই সেন্টার বহন করে, ঠিক আছে। কিসের জন্য? এই যে বললাম যে কোচিং, আগে অনেক কোচিং হতো, ওই যে হস্তশিল্প, যেটা হস্তশিল্প হাতির দাঁতের মাধ্যমে যে অনেক নানা রকমের অলংকার, তারপরে চায়নাতে কি হয়, চায়নাতে ওই একটা হাতির দাঁতের থেকে নানা রকমের মেডিসিন তৈরি করা হয়, ঠিক আছে। তো এইসবকে
যেন আরো বেড়ে হাতির একবারে নিষ্ক্রিয় শেষ না হয়ে যায়, শেষ যেন না হয়ে যায়, তার জন্য এই প্রজেক্ট এলিফ্যান্টটা লঞ্চ করা হয়েছিল হাতিদের সংরক্ষণের জন্য। আর কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে? গদযাত্রা। গদযাত্রা এটা 2017 সালে লঞ্চ করা হয়েছে। এই যে বললাম করিডর গুলো আছে, করিডর আর ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট এত হচ্ছে, তো এই করিডরে যেন মানুষের অবাধ প্রবেশ না হয় বা কি কি অন্যান্য আমাদের পদক্ষেপ নিতে হবে, যেমন ধরো অনেক সময় লোকালয়ে হানা দিয়ে দেয় হাতি, যে যখন তাদের ঘর বাড়ি ভেঙে দেয়, প্লাস হচ্ছে ধানের জমি বা যে কোনো চাষের জমি নষ্ট হয়ে যায়। তো এইসবগুলো যেন না হয়। প্লাস অনেক সময় এই চাষের জমিতে হানা দেয়, তার তখন কি হয়, ইলেকট্রিকের বেড়া দেয়, তখন ইলেকট্রিকের শক খেয়ে হাতি অনেক সময় মারা যায়। তো এসব যেন না হয় তার জন্যই যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটাকে বলা হচ্ছে গদযাত্রা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2017 সালে লঞ্চ করে। ঠিক আছে। আর ট্রেনের সঙ্গে হাতির যে কনফ্লিক্ট হচ্ছে, পলিউশন হচ্ছে, সেটাকে রোধ করার জন্য কি প্রজেক্ট নেওয়া হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে? প্ল্যান বি, বি মানে মৌমাছি, প্ল্যান বি, এটা নেওয়া হয়েছে। কারণ মৌমাছিকে হাতি ভয় করে, মৌমাছির সাউন্ড খেয়ে ভয় করে, মৌমাছিকে ভয় করে। ঠিক আছে, এত বড় একটা প্রাণী একটা ছোট্ট প্রাণীকে ভয় করে, সে ভয় থাকতেই পারে। তো তখন কি হয়, এটাতে প্ল্যান বিতে কি নেওয়া হয়েছে, যে একটা রেলওয়ে ট্র্যাক, মানে যেখানে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সব এরিয়াতে রেলওয়ে ট্র্যাকে একটা সাউন্ড বক্স, সাউন্ড সিস্টেম লাগানো হয়, যেটাকে বাজিং সাউন্ড হয়। বাজিং সাউন্ড বলতে এক ঝাঁক মৌমাছি যখন একসঙ্গে যায় বা বনবন করে ঘুরে, তখন কি একটা শশা আওয়াজ হয় না, সেই আওয়াজটা হবে। সেই আওয়াজটা 600 থেকে 700 মিটার ডিস্টেন্স অব্দি শোনা যায়। এবার সেই 600 থেকে 700 মিটার ডিস্টেন্সে এসে যদি হাতি শুনতে পাই যে এরকম আওয়াজ হচ্ছে, সে স্বাভাবিকভাবে অন্য রুট নেওয়ার চেষ্টা করবে। তো এটা একটা সফল হয়েছে। এটা আসামে প্রথম নেওয়া হয়েছিল, আসাম। এবার এটা গোটা ইন্ডিয়াতেই এটা ইউজ হচ্ছে এখন। আর কি ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলা হচ্ছে, যে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে যে আমাদের প্রত্যেক বাড়িতে শৌচাগারের কথা বলা হচ্ছে, যে টয়লেট, সেই টয়লেটটা এখনো অনেক সময় অনেক জনজাতিভুক্ত এরিয়াতে এখনো হয়তো সেটা পৌঁছায়নি। হ্যাঁ, তো সেটা যেন প্রত্যেক বাড়িতে থাকে, তার জন্য এই টয়লেটের কথা বলা হচ্ছে। কারণ অনেক সময় সকালবেলায় বা ভোরবেলায় এই বাইরে পাঠ্যক্রম সারার জন্য গিয়ে এই এলিফ্যান্টের হানায় মানুষের মৃত্যু ঘটে। তার জন্য এটা একটা সার্ভেলেন্সের কথা বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? 7টা নতুন করিডরের কথা বলা হচ্ছে, 7টা করিডরের কথা বলা হচ্ছে, রিস্ট্রাকচার করা হবে 7টা করিডর। এখানে কি হবে, 7টা করিডর হবে, নেক্সট 5 ইয়ারে 400 কোটি টাকা খরচ হবে, বাজেট ধরা হয়েছে। কি হবে এই করিডর 5 কিলোমিটারের লেন্থ হবে, 5 কিলোমিটারের লেন্থ হবে, 400 মিটারের ব্রেডথ হবে, 5 কিলোমিটার লম্বা, 400 মিটার চওড়া। এটা 625 হেক্টর মতো ল্যান্ড লাগবে, ল্যান্ড অ্যাকুইজিশন করতে হবে। এখানে কি হবে, এই যে করিডর, এই করিডরগুলোতে কি থাকবে, পন্ড থাকবে, মানে পন্ড থাকবে, এই জলের পর্যাপ্ত জল থাকবে সেই পন্ডগুলোতে। তার সঙ্গে সঙ্গে হাতির পছন্দের ফুড থাকবে, গ্রাসেস থাকবে। হাতি তো একটা তৃণভোজী প্রাণী, হ্যাঁ, তোমরা নিশ্চয় জানো। তো তাদের পছন্দের ঘাস থাকবে। তাহলে কি হবে, তাদের নিডগুলো মোটামুটি পূরণ হয়ে যাচ্ছে। আর 20 কিলোমিটার তারা এই যে করে পার ডে হাঁটাহাঁটি করে, ওই 5 কিলোমিটারের ধরে চলে যাবে তারা, করিডর ধরে। হ্যাঁ, এটার কথা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। নেক্সট স্টেপে কি বলা হচ্ছে, নেক্সট স্টেপে বলা হচ্ছে যে মনিটরিং করা হবে কলার হাতির ইসে গলায় কলার ব্যান্ড দিয়ে দেওয়া হবে। সেই কলার ব্যান্ডে জিপিএস সিস্টেম থাকবে, সেটা এবার তারপরে এআই দিয়ে অ্যানালাইসিস করা হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অ্যানালাইসিস করা হবে, তাদের গতিবিধি নজরদারি করা হবে, তারা কোন দিকে যাচ্ছে কোন দিকে করছে। হ্যাঁ, তাদের গতিবিধি যেতে পারে। এটা কর্ণাটক ও কেরালাতে সাকসেসফুল হয়েছে, তাই কর্ণাটক ও কেরালার ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কোলাবোরেশনের কথা বলা হচ্ছে। আর কি করা হয়েছে, যে ডিএম, এই যে হাতির
যখন আসে হানা দেয়, তখন এই কোলাবোরেশনের বা কমিউনিকেশনের অভাব দেখা দেয়, তাই না? অনেক সময় দেখা গেল যে একটা ফরেস্ট রেঞ্জের থেকে আর একটা ফরেস্ট রেঞ্জের ঠিকঠাক কমিউনিকেশন হচ্ছে না, বা আহ, একটা ফরেস্ট রেঞ্জের এরিয়াতে পুলিশের সঙ্গে তাদের ঠিকঠাক কমিউনিকেশন হচ্ছে না, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মেনটেন হচ্ছে না। হ্যাঁ, তো এই জন্য একটা মিসকমিউনিকেশন দেখা দেয়, বা রেলকে ঠিকঠাকভাবে জানানো হচ্ছে না, বা জানানো হলেও ঠিকঠাকভাবে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। তখন কি তার জন্য কি করা হচ্ছে, ডিএম কে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে, ডিএম কে নোডাল অফিসার হিসেবে এই কোলাবোরেশনের জন্য নিয়োগ করা হচ্ছে। এবার ডিএম যখন থাকবে, ডিএম একটা ডিস্ট্রিক্টের হেড, সে যা বলবে সে পুলিশও শুনবে, ফরেস্ট ডিপার্টমেন্টও শুনবে, লোকাল অথরিটিও শুনবে। তাই ডিএম কে নোডাল অফিসার হিসাবে নিয়োগ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এইসব পয়েন্টগুলো, তার সঙ্গে সঙ্গে সংবিধানের কোন আর্টিকেলে অ্যানিমালকে ঠিকঠাকভাবে রক্ষা করার জন্য বলা হয়েছে, সেসবগুলো যদি তুমি লিখে দিতে পারো, তাহলে তোমার লেখাটা অন্যান্য জন থেকে ইউনিক হবে এবং নাম্বার বেশি আসবে আশা করি। কিন্তু বেশি আসতে বাধ্য, আশা করা কিছু নেই, বেশি আসতে বাধ্য। ঠিক আছে, এইগুলো তোমাদের আজকে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডেতে এগুলো আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।